হ্যালো স্টুডেন্টদের ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 9 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ সেকেন্ড ইউনিট টেস্ট 2025। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট স্কুল 2 পেজ নাম্বার 188। তো দেখো সেকেন্ড ইউনিট টেস্ট 2025 যে তোমাদের করাবো আজকে স্কুল 2 নম্বর স্কুলটা পেজ নাম্বার 188 পাতা। তোমাদের যে পেজ নাম্বার 188 পাতা স্কুলটা আছে সেই স্কুলটা আছে বাঁকুড়া জেলা স্কুল। তাহলে এই স্কুলটা করাবো। তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা খোলো এবং প্রশ্নগুলো বুঝো আর বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো ক্লাস শুরু হতে চলেছে, তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা এখানে বলছে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? তাহলে আমরা ধরে নেব 125টি আমের বিক্রয় মূল্য। তো লিখবো 100, আচ্ছা এখানে লিখি ধরি 125টি আমের বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে 125টি আমের বিক্রয় মূল্য আমরা কত ধরে নেব? x টাকা ধরে নিলাম। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? x/125 টাকা। তো এবার দেখো যেটা বলেছে প্রশ্নে 125টি আম বিক্রি করে যা টাকা পাবে 150টি আমের ক্রয় মূল্য তাই হবে কিন্তু। তাহলে এখানে আমরা পেয়ে যাবো অতএব দিয়ে 150টি আমের ক্রয় মূল্য হবে তাহলে x টাকা। এটা প্রশ্নে বলে দিয়েছে 125টি আমের বিক্রয় মূল্য যা 150টি আমের ক্রয় মূল্য তাই, এটাই বলেছে কথাটা। এই যে 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে, তাহলে এখানে 125টি আমের বিক্রয় মূল্য যা হবে 150টি আমের ক্রয় মূল্য তাই হবে। তাহলে এখানে একটি আমের ক্রয় মূল্য বের করে নেব। তাহলে x/, কত হবে? x/150 টাকা। তাহলে দেখো একটি আমের বিক্রয় মূল্য পেয়ে গেছি, একটি আমের ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে একটি আমের আমরা কী পেয়ে যাবো? লাভ পেয়ে যাবো। তা দেখো এবার লিখবো অতএব একটি আমের লাভ। দেখো লাভ পাওয়া যায় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। ঠিক আছে, এটাই আমাদের লাভ, এত টাকা। তাহলে এটা আমরা দেখো কী করবো? ভগ্নাংশে যোগবিয়োগ করবো। তাহলে ভগ্নাংশ যোগবিয়োগটা এভাবে করে থাকবো 125 গুণিত 150, 125 মিলে গেল। তাহলে আমাদের এখানে কত হবে? এখানে আমাদের হয়ে যাবে 150। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, লসাগুটাই করে নিই। তাহলে 125 আর 150 লসাগুটা আমরা করি পাই দিয়ে। ঠিক আছে, তাহলে পাই দিয়ে লসাগু করলে 5 দিয়ে 10, 5 5 25, 5 3 15, আবার পাই দিয়ে করি 5 5 25, 5 6 30। এবার এদেরকে আমরা গুণ করে নেব। তাহলে এখানে দেখো এখানে 125 আর 125 করে 6 দিয়ে গুণ, 125কে 6 দিয়ে গুণ করে 6 5 30, 6 দিয়ে 12, 12 আর 3 15, 5, 6 1 6, 6 1 750। তাহলে এখানে আমরা এটাই দিই, এটা কত দেবো? 750 দিলাম। ঠিক আছে, এইভাবে করে নেব। আচ্ছা তা দেখো এবার 125 দিয়ে আমরা কী করবো? ভাগ করব। তাহলে 125 দিয়ে যদি ভাগ করি, দেখো 125 দিয়ে ভাগ করলে 6 থেকে যাবে, তো এটা হবে আমাদের 6x মাইনাস। আর 150 দিয়ে ভাগ করবো, 150 দেখো আমরা কী করে পাবো? 150 পাবো এই যে দেখো এদিকে দেখো আমরা 25, এই যে 25 আর এদিকে 6, 25 6 150। তাহলে এখান থেকে 150 থেকে 5, তো এটা আমরা 5x পেয়ে যাবো, তাই না? 150 দিয়ে 750কে ভাগ করলে 5 পাবো, আর 5 আর x 5x, 6x থেকে 5x বিয়োগ করে x পেয়ে যাবো, x/750। এটা আমাদের লাভ। আর শতকরা লাভ বের করবো। দেখো শতকরা লাভ কী করে পাওয়া যায় তোমাদের আমি দেখাচ্ছি। দেখো শতকরা লাভ হয় কী থেকে? ক্রয় মূল্য আমাদের এই টাকাটা ক্রয় মূল্য। তো আমরা বলবো এত টাকা লাভ হয়, এত টাকা 1 টাকা করে 100 টাকা করে, তখনই শতকরা লাভটা পেয়ে যাব। তো লিখবো আমরা x/150 টাকায় লাভ হয় কত? x/750 টাকা, তাই তো? লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হবে, জিনিসটা কিনবে তারপর তো লাভ করবে। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ, দেখো এত টাকা লাভ হয়, এত টাকা 1 টাকায় লাভ হয় কত? দেখো একে কী হয় আমরা জানি, উইকি নিয়মে নিচে নামে, তাই না? তাই নিচে নামবে বলে এটা নিচে তো ভগ্নাংশ আছে, এটা উল্টে লিখে দেবো আমরা। তাই এটা আমরা হয়ে যাবে কত? 150, উপরে 150, নিচে 100 আসবে, এত টাকা। তাহলে 1 টাকা হয় এটা।
ঠিক আছে, যেটা নিচে নামবে সেটাকে নিচের এটা ভগ্নাংশটাকে আমরা উল্টে উপরে নিয়ে চলে যেতে পারবো। আর 100 টাকায় লাভ হয় কত, x/750, 150/x, আর 100 দিয়ে গুণ করে দেবো, এই যে এত টাকা। চলো সলভ করে নাও, আমাদের অ্যান্সারটা চলে আসবে। এক্স কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এবার দেখো 15 5 75, 5 থেকে গেলো 5 2 10 আর 0 নেমে গেল, তাহলে কত বললাম এখানে 20 টাকা। শতকরা লাভ 20 টাকা। তা আমরা অতএব দিয়ে অ্যান্সার যদি আমরা লিখে দিই, তাহলে অতএব শতকরা লাভ বের করতে বলেছিল, শতকরা লাভ কত পেয়ে গেলাম 20%। দেখো 20% অপশানে কত আছে, কত নম্বরে আছে, সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার দেখো 1 2 প্রশ্নটা, এখানে বলেছে ABCD বর্গক্ষেত্রের এ বিন্দুর দেওয়া আছে 6,6, সি বিন্দু দেওয়া আছে 2,3 হলে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে কত হবে। তাহলে বর্গক্ষেত্র ছবি আঁকি আমরা, আমাদের একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তো বর্গক্ষেত্রের নাম নিলাম A B C আর D, এটা বর্গক্ষেত্র। এখানে এ বিন্দুটা দেওয়া আছে কত, এ বিন্দুটা আছে আমাদের এখানে 6,6, আর সি বিন্দুটা দেওয়া আছে 2,3। তাহলে যে এসিটা কি আমাদের, এসিটা কর্ণ, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো, এসি কর্ণের দৈর্ঘ্য রুট ওভার, দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এক্সের পার্টের বিয়োগফল, এই যে এক্সের পার্টের বিয়োগফলের বর্গ প্লাস আর ওয়াইগুলির বিয়োগফল, ওয়াইয়ের পার্টের, তাহলে ওয়াই এখানে 6 - 1 3 আছে তার বর্গ, এটা হবে 4-এর স্কোয়ার, এটা হবে 3-এর স্কোয়ার। দেখো এটা তোমরা 25 পাবা, আর 25-এর বর্গমূল 5 পেয়ে যাবা, তাহলে 5 একক হয়ে গেল এসি কর্ণের দৈর্ঘ্যটা। ঠিক আছে, তা আমাদের চেয়েছে কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তো আমরা ধরে নিব, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা তাহলে দেখো, তাহলে এবার আমরা দেখো বর্গক্ষেত্রের যদি কর্ণের দৈর্ঘ্য বের করি, তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে √2 × বাহুর দৈর্ঘ্য। এই যে দেখো, এবার দেখো এটা কর্ণের দৈর্ঘ্য এত একক, আর আবার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করেছি 5 একক, তাহলে এটা সমান সমান 5, তাহলে যে কর্ণের দৈর্ঘ্য সঙ্গে কর্ণের দৈর্ঘ্য সমান, তাহলে এখান থেকে এক্সের মান কত পাবো, এক্সের মান পেয়ে যাবো 5/√2, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয়ে গেল কত, 5/√2, এটাই আমাদের অ্যান্সার। তো দেখো তো 5/√2 কোথায় আছে আমাদের, এত একক, 5/√2 একক আমাদের অপশানে আছে বি নাম্বারে, তাহলে অ্যান্সারটা আমরা বি নাম্বার। এবার দেখো 3-এর প্রশ্নটা, তাহলে এখানে দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন বলেছে ABCD সামুদ্রিকের কোণ BAD 75 ডিগ্রি এবং কোণ CBD 60 ডিগ্রি হলে কোণ BDC এর পরিমাপ বের করতে বলেছে। আমাদের সামুদ্রিক আছে, তো চলো আমরা একটা সামুদ্রিকের ছবি আঁকি। এই যে আমাদের একটা সামুদ্রিকটার নাম দিয়ে দেবো A B C D নাম দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো কোণগুলো যে বলেছে BAD যেটা আমাদের D আছে, BAD এই কোণটা বলেছে 75 ডিগ্রি, আর বলেছে CBD, দেখো CBD, তাহলে BD যোগ করতে হবে, যেভাবে প্রশ্নে বলবে সেভাবে আমার ছবিটা তৈরি হয়ে যাবে। CBD এই কোণটা বলেছে কত, 60 ডিগ্রি, তাহলে কার মান বের করতে বলেছে, BDC এই কোণটা আমাদের দরকার। দেখো এই কোণটা পেয়ে যাবো, দেখো সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এ কোণের সঙ্গে সি কোণ সমান হবে, তাহলে এটা 75 ডিগ্রি হলে এটা কত হবে, 75 ডিগ্রি। তা দেখো এই কোণটা পেয়ে যাবো, এটা ত্রিভুজ, দেখো BCD এটা আমাদের ত্রিভুজ, তা আমাদের ত্রিভুজের কোনো ত্রিভুজের দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তাহলে অতএব দেখো তো এই যে কোণটা আমাদের BDC বলেছে, BDC কোণের মান সেটা পাবো 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে তাদের যোগফলটা বাদ দিয়ে দেবো, এভাবে করে আমরা ত্রিভুজের 3 নম্বর কোণটা পেয়ে যাব যদি দুটো কোণ জানা থাকে। তাহলে 180 ডিগ্রি থেকে এদের যোগফল, এটা হবে আমাদের 5, এদিকে চলে যাবে 13, তাহলে এখানে 135 ডিগ্রি, এটা বিয়োগ করে এটা হবে 5 7, এটা হবে 4, তাহলে 45 ডিগ্রি। তাহলে কোণ BDC এই যে কোণটা আমরা কত ডিগ্রি পেলাম, এটা পেয়ে গেলাম আমরা 45 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। আমাদের দেখো অপশান কত নম্বরে মিলেছে, তো সি নাম্বার অপশানে মিলেছে, 45 ডিগ্রি সি নাম্বারে আছে, অ্যান্সার সি নাম্বার।
দেখো 4 প্রশ্নটা বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা যথাক্রমে দেওয়া আছে এ এস এইচ হলে 2a/sh এর মান বের করতে বলেছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নেব। সমবাহু ত্রিভুজ যার 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে, এই বাহুটা এ হয়, এটাও এ হবে, এটাও এ হবে, এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত আমরা ধরে নিলাম এ, আমরা এককটা এ এককে নিয়ে নিই, একক না এখানে এ একক, ওকে। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে এ, দেওয়া আছে, প্রথমে এ আছে, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানবা √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমাটা বলেছে এস, ঠিক আছে, এস হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমা বলতে 3টে বাহুর যোগফল। তা সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা 3টে বাহুর যোগফল বলতে এ আর এ, যে 3টা এ যোগ করে 3a পেয়ে যাবো, বা 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য 3a, যেটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের পরিসীমা। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে এইচ, এই যে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্রটা সেটা তোমাদের জানতে হবে √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের পরিসীমা আর সমবাহু ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে। এই সূত্রগুলো আমরা কাজে লাগিয়ে অঙ্কটা হয়ে যাবে। আমাদের যে মান বের করতে বলেছে 2a/sh, এর মান কত হবে? তো চলো মানগুলো বসাও। 2 ইন্টু এ, এর মান কত আছে √3/4 ইন্টু এ স্কোয়ার, আর এসের মান হচ্ছে 3a, আর এইচ হচ্ছে আমাদের √3/2 ইন্টু এ। তাহলে এবার দেখো এখানে দুটো এ আর এখানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারে দুটো এ কেটে গেল। এবার আমরা দেখো এই যে √3 কাটাতে পারবো, এই যে 2 2 4, দেখো এখানে নিচে 2 আছে, এখানে নিচে 2, তাই না, মানে এখানে হরে 2 তো এই 2 কাটাতে পারবা। তাহলে আমাদের দেখো উপরে কিছু না, উপরে 1 আছে আর নিচে 3 বাঁচলো। তাহলে এর যে মানটা, অ্যান্সারটা আমরা 1/3 পেয়ে গেলাম। তাহলে 1/3 দেখো অপশান সি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার দেখো 2 এর প্রশ্ন হলো। 2 এর 1 প্রশ্নটা বলছে একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত? একটি দ্রব্যকে দুবার ছাড় দিয়েছে, প্রথমবার দিয়েছে 20%, তারপর দিয়েছে 10%। তাহলে প্রথমবারে দেখো 100 টাকা ছাড় দেয় 20 টাকা, তাহলে আমরা লিখব 20% ছাড়ে, 20% ছাড়ে, তাই না, বিক্রয় হয়, 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হবে? দেখো আমাদের দেখো 100 টাকা যদি হয়, তাই না, তাহলে 100 টাকা যদি লেখা থাকে দামটা, তাহলে ছাড় দিয়েছে 20 টাকা, তাহলে 20 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের 80 টাকা। এই যে 80 টাকা। এবার 80 টাকার আবার 10% ছাড়, তাহলে এখানে আমরা লিখব 80 টাকার আবার 10%, দুবার ছাড় দিয়েছে, 10% ছাড়, তাহলে কত হবে? তাহলে 80 ইন্টু 10/100, একটা শূন্য কেটে গেল, তো এটা পেয়ে যাবো আমরা 8 টাকা ছাড়। তাহলে দেখো, তাহলে এখানে যে 10% ছাড়ে এখন বিক্রয় মূল্য কত? তাহলে 10% ছাড়ে এখন বিক্রয় মূল্য দ্রব্যটির কোনো একটা দ্রব্য আছে, বিক্রয় মূল্য কত হবে? দেখো 80 টাকা ছিল বিক্রয় মূল্যটা, আবার 8 টাকা ছাড় দিল টাকা, তাহলে কত হবে? এখন হবে আমাদের এটা বিয়োগ করে 72 টাকা। তা দেখো, তাহলে এটা যে 72 টাকা ছাড়, মানে ছাড় দিয়ে বিক্রয় মূল্য। তো আমাদের বলেছে সমতুল্য ছাড় কত হবে? সমতুল্য ছাড় চেয়েছে। দেখো সমতুল্য ছাড় পাওয়ার নিয়মটা আমরা লিখব সমতুল্য ছাড়, সেটা আমাদের কি 100 থেকে যেটা থেকে গেল ছাড় দিয়ে যেটা বাঁচলো সেটা বিয়োগ করে দেবা, তখনই তোমরা সমতুল্য ছাড় পেয়ে যাবে। সমতুল্য ছাড় যেটা আমাদের শতকরা আসবে, শতকরা চিহ্ন দিয়ে দেবো, তাহলে এটা বিয়োগ করে এটা পেয়ে যাবা 28%। তাহলে সমতুল্য ছাড় 28%। কোনো দ্রব্যের পরপর দুবার যদি ছাড় দেওয়া হয় 20% আর 10%, তাহলে তার সমতুল্য ছাড় পেয়ে যাবো 28%। এভাবে অঙ্কটা করতে হবে। তা দেখো 28% আমাদের এখানে অপশান নাই, আমাদের অ্যান্সারটা দেখাতে বলেছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার
28%। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো বলছে ওয়াই অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। তো ছবিটা আঁকি আমরা, এই যে ওয়াই অক্ষ আর এই যে এক্স অক্ষ। ওয়াই অক্ষর পর একটা বিন্দু বলেছে ধরো, আর এখানে যে দুটি বিন্দু বলেছে দুটি বিন্দু যে আমি তৈরি করি, একটা বলছে 2,3 এখানে পেয়ে যাবো আমরা। এই বিন্দুটা আমরা 2,3, এটার নাম আমরা এ নিয়ে নিলাম, এটা 2,3। একটা -1 2 আছে, -1 আর 2 এখানে পেয়ে যাবো, এটাকে বি নাম দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে -1,2। এটা ওয়াই অক্ষর পর একটা বিন্দু নিব, যে কোনো বিন্দু, এই যে বিন্দুটা পি নিয়ে নিলাম। তাহলে ওয়াই অক্ষর উপর যে বিন্দুটা আছে এই বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছে যা এই দুটি বিন্দু থেকে দূরত্ব সমান, মানে পিবি আর এই যেখানে পি এটা আছে, এটা পি আমাদের। তাহলে পিবি আর পি এ, তাই না, এটা আমাদের সমান বলে দিয়েছে। আমাদের প্রশ্নে বলে দিয়েছে এই যে পি এ সমান সমান পিবি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের বের করব। তাহলে দেখো, তাহলে আমরা এই যে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা লিখব, এই যে এখানে ধরে নিচ্ছি আমরা। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব কত, আমরা দেখো ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক প্রথমে 0 হবে, তারপরটা আমরা এ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এর মানটা দরকার। তাহলে আমরা কী করব, একবার পি এর দূরত্ব আর একবার পি বির দূরত্ব বের করবো। তাহলে পি এ দেখো, পি এর দূরত্ব যেটা আমরা যদি বের করি, দেখো এখানে বিন্দুটা হয়ে গেল আমাদের 0,a, এই যে দেখো। তাহলে পি এ কত হবে, তাহলে পি এ হবে আমাদের এই যে 0 - 2 তার বর্গ, এক্সের বাড়ির বিয়োগফল, আর এ -3 তার বর্গ। তাহলে এখানে হবে আমাদের 4 হয়ে যাবে, -2 এর স্কোয়ার 4, আর এটা এ স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে আমাদের এ - বি এর স্কোয়ার সূত্র, এ স্কোয়ার ভালো করে লিখি, এটা এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা বা এখানে দেবো, আচ্ছা এইদিকেও আমি দিয়ে দেবো, এদিকটা আমাদের কত আছে পিবিটা হবে এই যে পিবি। তাহলে পিবিটা হবে আমাদের -1 0 তার বর্গ প্লাস আর 2 - এ তার বর্গ, ঠিক আছে। এই যে এক্সের পার্টের বিয়োগফল আর ওয়াই পার্টের বিয়োগফলের বর্গ। আচ্ছা এখানে দেখো এদিকে যদি আমরা ভেঙে দিই √ওভার দিয়ে, তাহলে এটা হবে তো -1 বর্গ 1 হয়ে যাবে প্লাস, আর এটা 2 এর স্কোয়ার 4 মাইনাস এটা 4a প্লাস এ স্কোয়ার, এটা একবারে করে দিলাম, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। বা এটা আমাদের দেখো 4 প্লাস এ স্কোয়ার, এটা -6a, এটা 9 হয়ে যাবে। এটা যোগ করে এটা 5 পেয়ে যাবে, -4a প্লাস এ স্কোয়ার। আচ্ছা উভয় দিকে √ওভার আমরা ভ্যানিশ করতে পারবো, √ওভার দিব না। এখানে এ স্কোয়ার -6a আর 4 আর 9 যোগ করে কত হবে, 9 4 13, আর এখানে এ স্কোয়ার আগে -4a প্লাস 5, এ স্কোয়ার কেটে দিতে পারবো আমরা। দেখো -6a এটা +4a হয়ে যাবে, 5 এটা -13, এটা -2a পেয়ে যাবো, এটা আমরা বাদ দেবো, এটা -8 হয়ে যাবে, 8 5 13, মাইনাস কাটটা 2 4 8, তাহলে এর মানটা কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। তাহলে ওয়াই অক্ষের উপর যে বিন্দু স্থানাঙ্ক বের করতে বলেছিল সেটা কত, তা সেই বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এই যে 0,4, ঠিক আছে। এই যে নির্ণয় বিন্দু স্থানাঙ্ক ওয়াই অক্ষের উপর সেটা কত, 0,4, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 2 এর 3 এর প্রশ্নটা আমরা বলেছি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই হলে ত্রিভুজ বিইডি ইজডু ত্রিভুজ এবিসি সমান কত হবে। চলো ছবিটা আঁকি আমরা। প্রথমে আমাদের এবিসি ত্রিভুজ বলেছে, তো আমরা একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করব। এই যে আমাদের ত্রিভুজ এ বি সি, তাহলে এই যেখানে আমাদের এডি মধ্যমা বলে দিয়েছে, তাহলে আমরা একটা মধ্যমা এডি, এই যে দেখো মধ্যমা ধর্ম কি, এই যে ডি বিন্দুটা বিসি বর মধ্যবিন্দু হবে, ঠিক আছে। তাহলে এইভাবে এডিকে আমরা মধ্যমা বলতে পারবো। আবার এখানে বলেছে দেখো মধ্যমার, এই যে এডি মধ্যমার মধ্যবিন্দু আবার ই বলে দিয়েছে, ই। তাহলে এখানে দেখো তো এখানে মধ্যবিন্দু ই হলে আমরা এখানে এই যে বি যোগ করে দিলাম, আর এদিকে এখানে ই নামটা এদিকে দিলাম, আর এখানে ইসি যোগ করে দিলাম। তাহলে এখানে বিটা কী হবে, এই ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের এটা একটা মধ্যমা, আর এখানে এই যে সিটা এ ডি সি এই ত্রিভুজের আমরা এটা মধ্যমা পেয়ে যাব, তাই না। এই যে এটা আমাদের একটা মধ্যমা, এই যে যেটা এটা মধ্যবিন্দুতে পড়েছে আমাদের। তাহলে এখানে দেখো কটা ত্রিভুজ দাঁড়ালো, 1 2 3 4, 4টা ত্রিভুজ। তাহলে এখানে এই ত্রিভুজগুলো দেখো এই মধ্যমাটা সমান 2 ত্রিভুজটা ভাগ করে দেবে, এদিককার ত্রিভুজটা সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই যে দেখো যেহেতু এডি মধ্যমা, ঠিক আছে, সরি এখানে আকার হবে, এই যে এডি মধ্যমা,
তাই না? ভালো করে লিখে একটু দেখো, যেহেতু এডি মধ্যমা, তাহলে অতএব এই যে দুটো ত্রিভুজ আমরা পাবো এবিডি সমান সমান হয়ে যাবে ত্রিভুজ এসিডি। কোনো ত্রিভুজে একটি মধ্যমা সেই ত্রিভুজটাকে সমান দুভাগে ভাগ করে দেয়। এবার দেখো, যেহেতু এখানে বি মধ্যমা, এটা একটা মধ্যমা, তাই না? এই যে দেখো, এই যেটা মধ্যবিন্দুতে, এই যে ত্রিভুজটার একটা বাহু মধ্যবিন্দুতে এই বিন্দু, তাহলে এই বিটাকে মধ্যমা বলতে পারবো। তাহলে এখানে আমাদের ত্রিভুজ, এই যে দেখো, এই যে বিডি, ত্রিভুজ বিডি সঙ্গে সমান হয়ে যাবে ত্রিভুজ এটার সঙ্গে, ত্রিভুজ এ বি। এবার দেখো, এবার এই যে সিটা মধ্যমা, যেহেতু সি মধ্যমা, তাহলে আমাদের এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সমান হয়ে যাবে। তো এখানে ত্রিভুজ সিডিই সমান সমান হয়ে যাবে ত্রিভুজ এসি। তাহলে দেখো তো এখানে চারটা ত্রিভুজ কী হয়ে যাবে, চারটা ত্রিভুজ কিন্তু এখানে আমরা সমান পেয়ে যাবো, তাই না? কারণ এই ত্রিভুজেরই সমান দুভাগে ভাগ, তাই না? এটা যদি 4 হয় তাহলে এটা 4 করে হবে, 4-এর আবার ভাগ করে যদি 2 করে 2 হয়, তাই না? তাহলে দেখো, এরা যদি আমাদের কত হবে 4 করে হয়, তাহলে এরা হবে আমাদের 2 করে হয়ে যাবে, দুজন 4-এর অর্ধে করে হবে 2 করে, তাই না? এরও আমাদের কত হবে 2 করে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে চারটা ত্রিভুজ, এই চারটা ত্রিভুজ কী হবে, সমান হয়ে যাবে না? তাহলে এখানে আমরা দেখো, এই যে 1, এটা 2, এটা 3, তাহলে আমরা 1, 2 আর 3 থেকে পাই এই যে চারটা ত্রিভুজ আমাদের সমান হবে। ত্রিভুজ বিডি সমান সমান ত্রিভুজ, চারটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ত্রিভুজ বিইএ সমান সমান এটা 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 ত্রিভুজ এইসি সমান সমান ত্রিভুজ ইডিসি। ঠিক আছে? তা চারটা ত্রিভুজ যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো অতএব এই যে ত্রিভুজ আমরা যদি নিই এখানে বিইডি, এই ত্রিভুজটা বিইডি মানে এই ত্রিভুজটা বিইডি, এই ত্রিভুজটা হবে কি সম্পূর্ণ ত্রিভুজের কি 1/4 অংশ। তাহলে এই যে 1/4 অংশ মানে পুরো ত্রিভুজটার 4 ভাগের 1 ভাগ। ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজটা, বড় ত্রিভুজটা কত আছে আমাদের, বড় ত্রিভুজটা আছে এবিসি, এই যে এবিসি ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ হবে এই ত্রিভুজটা। তা দেখো এখান থেকে আমাদের দুটো ত্রিভুজের অনুপাত পেয়ে যাবো আমরা। তাহলে অনুপাত কী করে পাবো, দেখো আমরা এখানে এই যে দেখো ত্রিভুজ বিডি এর নিচে এই ত্রিভুজটাকে নামাই দিলাম, ত্রিভুজ এবিসি, এদিকে 1/4 রেখে দিলাম। তাহলে এখানে দেখো ত্রিভুজ বিডি ইজ টু ত্রিভুজ এবিসি কোথায় যাবে, 1:4 যাবে না, এই যে 1:4। তাহলে ত্রিভুজ বিডি ইজ টু ত্রিভুজ এবিসি এর অনুপাতটা বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 1:4, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1:4। দেখো 2004 প্রশ্নটা, এখানে আমাদের বলছে এবিসিডি রম্বসের এসি বাহু 6 সেমি দেওয়া আছে, আর কোণ এবিসি 60 ডিগ্রি হলে রম্বসটির বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা রম্বসের ছবি আঁকি। দেখো আমাদের একটা রম্বস, রম্বস বলতে যার 4টি বাহু সমান হয়, যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কর্ণগুলি অসমান তাকে রম্বস বলবো, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এখানে বলেছে এই যে এখানে এসি মানে এসি কর্ণটা দেওয়া আছে, এসি কর্ণটা দেওয়া আছে, আমাদের 6 সেমি দেওয়া আছে, এটা আমাদের 6 সেমি। এই যে এসি কোথায় এখানে লিখি, এসি হচ্ছে আমাদের 6 সেমি। ওকে, আচ্ছা কোণ এবিসি, এই যে এবিসি এই কোণটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। তা দেখো রম্বসের বাহুগুলো সমান হয়, এটার সঙ্গে এটা সমান বলতে পারবো এখানে রম্বস যেহেতু, তাহলে এবি সমান সমান বিসি হয়ে যাবে। তা দুটো বাহু সমান হলে এই দুটো কোণও সমান হবে। তা দেখো এই দুটো কোণ যদি আমরা এক্স এক্স ধরে নিই, তাহলে আমরা এই দুটো কোণের মান কিন্তু পেয়ে যাব ত্রিভুজের ধর্ম থেকে। এক্স যোগ এক্স ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে এটা 2x, 180 থেকে 60 বিয়োগ করো, এটা পেয়ে যাবে 120 ডিগ্রি। 2 দিয়ে কাটাকাটি করে এটা পেয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা এক্সের মান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি। তাহলে কোণগুলো পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি করে, এই যে দেখো 60 ডিগ্রি, এটা আমাদের 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা আমাদের ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। তা দেখো এসি যদি আমাদের 6 সেমি হয়, তাহলে এটাও 6 সেমি, এটাও 6 সেমি। ঠিক আছে, আমাদের কী বের করতে বলেছে, আমাদের দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য, এই যে বিডি যোগ করি, তাহলে বিডির কর্ণ দৈর্ঘ্য দরকার। এখানে আমরা ও নাম দিয়ে দিলাম, কর্ণ দুটি ও বিন্দু ছেদ করি।
তো আমরা জানি রম্বসের কর্ণদ্বয় কী করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে ও এ সমান সমান ওসি হবে, তা আমাদের কী হবে ও এ সমান সমান ওসি আর ও বি সমান সমান ওডি হবে, কর্ণদ্বয় যেহেতু পরস্পর সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো আমরা যেহেতু এই ত্রিভুজটাকে নিই, তাহলে এই কোণটা আমাদের দেখো সমদ্বিখণ্ডিত করবে এবং সমকোণে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, এই কোণগুলো এই যে কোণগুলো 90 ডিগ্রি করবে, মানে রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের দেখো আমরা এই যে ওসি কত পেয়ে যাবো, এসি যদি আমাদের 6 সেমি হয় তাহলে ওসিটা হয়ে যাবে, দেখো এই যে ওসিটা কিন্তু আমাদের কি 6-এর অর্ধেক হয়ে যাবে, 3 সেমি হয়ে যাবে। তাহলে এটা আমরা 3 সেমি পেয়ে গেলাম, এটা 6 সেমি, তাহলে আমরা ওবি পেয়ে যাবো, আর ওবি পেয়ে গেলে বিডি পেয়ে যাবো, ওবি ডবল বিডি। তো এটা সমকোণী ত্রিভুজের ধর্ম, তো অতিভুজ হবে আমাদের বিসি, তার অতিভুজ স্কোয়ার বিসি স্কোয়ার, আর ভূমিলম্ব এদেরকে আমরা এই যে ভূমিলম্ব বলে দেবো, তাহলে ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে আমাদের ওবির মান দরকার, তাহলে ওবি স্কোয়ার যদি আমরা বের করি তাহলে বিসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার, এটা এদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। বিসির মান 6 স্কোয়ার, ওসির মান 3 স্কোয়ার, এটা 36, এটা 9, তাহলে 36 থেকে 9 বিয়োগ করলে কত হবে, তাহলে এটা হবে আমাদের দেখো 9 বদলে 16 এভাবে ধরে নাও, তাহলে 9 বদলে 16 এটা আমাদের 7 দিলে, আর এটা আমাদের 1 কমে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 27 পেয়ে গেলাম। তাহলে দেখো ওবি স্কোয়ার 27, তাহলে ওবি কত হবে, ওবি √27। তাহলে দেখো ওবিটা আমরা যদি বের করি 27কে যদি ভাঙাও 3 × 3 × 3 এবার 27কে ভাঙা যায়, তাহলে একটা 3 বের হবে, একটা 3 থেকে যাবে, তাহলে ওবি পেয়ে গেলাম 3√3। আচ্ছা, তাহলে আমাদের বিডি কত হবে, বিডি, তাহলে বিডি আমাদের দেখো 2 × 3√3। দেখো ওবির ডবল কিন্তু আমাদের বিডি হবে, যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিডি পেয়ে যাবো এটা, তাহলে 6√3। ঠিক আছে, তাহলে বিডি যে আমাদের বিডি কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছিল, বিডি কর্ণের দৈর্ঘ্য কত পেলাম 6√3, এককটা আমরা এখানে কী নেব সেমি নিয়ে নেবো, 6√3 সেমি। দেখো এটা আমাদের অ্যান্সার। আর দেখো 5-এর প্রশ্নটা, তো আমাদের 5-এর প্রশ্নটা বলেছে কোনো পরিসংখ্য বিভাজন তালিকার শ্রেণীর সীমাগুলো দেওয়া আছে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এগুলো হচ্ছে আমাদের শ্রেণী সীমা। আর পরিসংখ্যাগুলো বলে দিয়েছে, পরিসংখ্যাগুলো বলেছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা 5, দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা 6, আর তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা 7, তাই না? ঠিক আছে, তাহলে এবার দেখো তো আমাদের এখানে বের করতে বলেছে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে। পরিসংখ্যা ঘনত্ব কী করে পাওয়া যায়, তাহলে পরিসংখ্যার ঘনত্ব পেতে গেলে আমাদের পরিসংখ্যা ঘনত্বের সূত্র আছে, পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হয়, তখন আমরা পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাবো। তা শ্রেণী দৈর্ঘ্য কিন্তু আমাদের দরকার, পরিসংখ্যাতে দেওয়াই আছে, তাহলে দেখো শ্রেণী দৈর্ঘ্য কী করে পাবো, দেখো শ্রেণী দৈর্ঘ্য পাওয়ার জন্য দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে শুধু বের করি, তাই না? তো শ্রেণী দৈর্ঘ্য পেতে গেলে আমাদের শ্রেণীর সীমা আছে, শ্রেণীর সীমানায় তৈরি করে নিতে হবে, মানে আমাদের 1 থেকে 10 আছে না, আবার 10 শুরু হওয়ার কথা, কিন্তু 10 না, এখানে 11 হয়ে গেছে। তার জন্য আমরা কী করবো, শ্রেণীগুলো আমরা এখানে হাফ কমাবো, হাফ বাড়াবো। তো দেখো এখানে যদি হাফ কমাই 0.5, আর এখানে হাফ বাড়াবো 10.5, এখানে হাফ কমালে পরে এটা যাবে 10.5, এখানে হাফ বাড়ালে 20.5, এখানে হাফ কমালে 20.5, এখানে যদি হাফ বাড়াও 3.5। তাহলে এভাবে দেখো শ্রেণীগুলোতে হাফ কমিয়ে হাফ বাড়িয়ে আমরা শ্রেণীর সীমানায় তৈরি করে নেব। শ্রেণীর সীমানা যখনই করব তখনই আমরা উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমরা এখানে দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করব, শ্রেণী দৈর্ঘ্য সেটা কি করে পাবো, এই যে দেখো উচ্চ থেকে নিম্ন বিয়োগ, উচ্চ হচ্ছে আমাদের এটা আর নিম্ন হচ্ছে এই যে আমাদের, যদি আমরা বিয়োগ করে নিই তাহলে এটা আমাদের 0 হয়ে যাবে, এটা 0, এটা 1, তাহলে পেয়ে গেলাম আমরা 10, শ্রেণী দৈর্ঘ্য 10 পেয়ে গেলাম। এবার আমাদের দেখো কী বের করতে বলেছে, পরিসংখ্যা দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, তো আমরা লিখব দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব। তো দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পাওয়া যায় এই যে শ্রেণী দৈর্ঘ্যকে পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব। দেখো পরিসংখ্যা আছে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যা 6, আর দ্বিতীয় শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য বের করলাম 10, তাহলে দেখো এই যে পরিসংখ্যাকে আমরা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে আমরা সেই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাব। এটা ভাগ করে এটা কত হবে 0.6,
একটা শূন্য, একটার পর দশমিক বসিয়ে দিবা, এভাবে তোমরা সহজে ভাগটা করে নিতে পারবা। তাহলে দ্বিতীয় শ্রেণীর পরিসংখ্যান ঘনত্ব পেয়ে গেলাম 0.6, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3 থেকে আমাদের বড় প্রশ্ন শুরু। তো তোমাদের বলে রাখি, বড় প্রশ্নগুলো আমরা প্রথম ক্লাসে তোমাদের সব অল্প করে দিয়েছি বড় প্রশ্নগুলো। তো এখন থেকে আমরা কী করব, যে বড় প্রশ্নগুলো আমরা বই থেকে, যে বইয়ের অঙ্কগুলো কিন্তু সব মিলে যাচ্ছে, তো বই থেকে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবা। আমি কিন্তু বই থেকে তোমাদের ক্লাস দেবো, ক্লাস 9 নবম শ্রেণী আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবা। তো আমি এর আগেও বইয়ের অঙ্ক দিয়েছি, আরও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বইয়ের অঙ্কগুলো তোমাদের আমি দেবো, তোমরা আমার ক্লাসগুলো পাবা। আর যে সব অঙ্কগুলো বই থেকে মিলবে না, মানে আনকমন অঙ্কগুলো, যে বইয়ের থেকে নাই অঙ্কটা আনকমন আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমি এই যে প্রশ্ন বিচিত্রা থেকে আমি কিন্তু করে দেবো। রায়া মার্টিন প্রশ্ন বিচিত্রা যে বইয়ের অঙ্কগুলো আছে, যেগুলো বই থেকে মিলবে না, সেই অঙ্কগুলো কিন্তু আমি করে দেবো, ক্লাস নিয়ে আসবো, পরবর্তীতে ক্লাসগুলো আসবে। তো তোমাদের যদি তোমাদের প্রয়োজন পড়ে যে না স্যার করিয়ে দিন, তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে। তো আমি কিন্তু এই যে বড় প্রশ্নগুলো বইয়ের সঙ্গে মিল আছে বলে করাচ্ছি না, আমি শুধু অবজেক্টিভগুলো 1 এবং 2 করিয়ে দিলাম। বড় প্রশ্নগুলো বই থেকেই তোমরা পেয়ে যাবা, আর বইয়ের অঙ্ক আমি তোমাদের ক্লাসে দিব, যেটা বললাম বইয়ের অঙ্ক আসবে আমার চ্যানেলে, ঠিক আছে, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। এর আগেও আমি ভিডিও দিয়েছি, আরও তোমাদের ক্লাস যাবে, তো অসুবিধা নাই। বইয়ের অঙ্ক বই থেকে পেয়ে যাবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের ক্লাস কীভাবে লাগলো? ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো।